নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। কালকে আমি রাষ্ট্রযজ্ঞের প্রথম দিনের কথা বলেছিলাম, যখন ঠাকুর কেন যজ্ঞ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন রামভক্ত ফণীন্দ্র কুমার মালাকারের বাড়ি থেকে। আজকে আমি তার পরের অংশ বলবো রামভাই স্মরণে গ্রন্থ থেকে ফণীন্দ্র কুমার মালাকারের কথায়। সঙ্গে থাকবেন। ঠাকুর বলিলেন, প্রসাদ নিয়া গেলে তোমরা সকলে শান্তি পাইবা? উত্তর দিলাম, না পাই, তবু প্রসাদ নিয়া চলো। দাও জামা, জুতা খুলে দিই, বগল চাপা সম্পত্তিটা রাখো বলিয়া হাত হইতে লাঠিটা রাখিয়া দিয়া জামা জুতা খুলিয়া রাখিলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, শচীনবাবু তোমারে মারছে? আমি হাসিতে হাসিতে উত্তর দিলাম, কই না তো, দাদা আমাকে রাষ্ট্রযজ্ঞে দক্ষিণা আগাম দিয়া দিয়েছেন, যাই প্রসাদ নিয়ে আসি বলিয়া বাহির হইতে দেখি শ্যামদা সকলের সঙ্গে দরজায় দাঁড়াইয়া আছেন। নরেনদাও ছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলাম, ভোগের জন্য খিচুড়ি রান্না করেন নাই? রান্না করিয়াছেন বলিয়া জানাইলে তাহাকেও শ্যামদাকে লইয়া চলিলাম। সঙ্গে গুরুজনরাও চলিলেন। ভোগের ঘরে যাইয়া অপর একখানা পাথরে খিচুড়ি ও ভাজি এবং একটি বাটিতে চাটনি রাখিতে বলিয়া বলিলাম, আমি ঠাকুরে হাত মুখ ধোয়ায় যাইতাছি, আপনারা এই ভোগ লইয়া আসেন। ঠাকুরের নিকট যাইয়া ঠাকুরে হাত মুখ পা দুইটি ধোয়াইলাম। শ্যামদা ভোগ সহ পাথর খাটে বিছানো তোয়ালের ওপর রাখিয়া মেঝে প্রণাম করিয়া বাহির হইলেন। নরেনদাও সিদ্ধ ভোগ ও চাটনি রাখিয়া নিচে প্রণাম করলেন। আমি জলে গ্লাস টেবিলে রাখিয়া প্রণাম করিয়া চলিতে উদ্যত হইলে ঠাকুর বলিয়া উঠিলেন, দাঁড়াও। আমি বললাম, বাহিরে যাই। ঠাকুর বলিলেন, কেন বাইরে যাও কেন? উত্তর দিলাম, ভোগ দিয়া বাইরে যাওয়ারই তো নিয়ম। ঠাকুর বললেন, নিয়ম আছে বটে, কিন্তু ভোগ দিয়া চইলা গেলে আমার কোনো জিনিসের দরকার হইলে চামু কার কাছে, দিবই পাকে। খাওয়াইতে হইলে মায়ের মতো সামনে বইসা থাইকা এইটা খাও ওইটা খাও এই রকম বইলা সোহাগ কইরা খাওয়াইতে হয়। খাওয়াইতে হইলে সেইভাবে খাওয়াও, নচেত খাবার দিয়া লাভ কি? আমি অমনি দরজার খিল দিয়া ঠাকুরের সামনে মেঝেই বসিলাম। ঠাকুর প্রসাদ গ্রহণ করিতে আরম্ভ করিলেন। আমি চিন্তা করিতেছিলাম, প্রসাদ নিতেছেন, কিন্তু যাওয়া বন্ধ করার উপায় কি? অকস্মাৎ স্মরণ হইল, গতকাল শ্যামদাকে বলিয়াছেন রাত্রি 3:50 পর দিন খারাপ, সেই জন্য রাত্রি 3:50 পূর্বে রাষ্ট্রযজ্ঞ আরম্ভ করিতে আদেশ দিয়াছেন। ভাবিলাম, এই যাত্রা ঠাকুরে যাওয়া হয়তো বন্ধ করা যাইবে। ভোগ লওয়া শেষ হইয়াছে বুঝিয়া আমি দরজা খুলিতেই দরজার বাইরে দণ্ডায়মান শ্যামদা অপর গুরুজনদের মধ্য হইতে মধুদা বলিয়া উঠিলেন, ফণি, আজ থেকে ঠাকুর ভোগ দিয়ে সামনে থাকতে তোকে ঠাকুর আদেশ দিয়েছেন। তুই অসামান্য সেবাধিকার পেয়ে গেলি রে। ঠাকুর তোকে যা বলেছেন আমরা বাইরে থেকে সব শুনেছি। আমি মধুদার কথায় কর্ণপাত না করিয়া শ্যামদাকে ভোগ সরাইয়া লইতে বলায় শ্যামদা, ডাক্তারদা, প্রমোদবাবু ভোগ সরাইয়া নিলেন। আমি ঠাকুরের হাত মুখ ধোয়া তোয়ালেখানা ঠাকুরের হাতে দিয়ে বাহির হইয়া দেখি দালানের পিছনের বারান্দায় প্রসাদগুলি রাখিয়া শ্যামদা হইতে আরম্ভ করিয়া গুরুজনেরা সকলে ভূমিতে গড়াগড়ি দিয়া কাঁদিতেছেন। আমি বলিলাম, কাঁদিবার আর দরকার নাই, ঠাকুর ভোগ গ্রহণ করিয়াছেন। এখন ঠাকুরকে যাইতে না দিবার একটি ফন্দি পাইয়াছি, আমি একা পারিব না, আপনারা সকলে আসেন বলিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইলে ঠাকুর আমাকে আলনা হইতে ঠাকুরের জামাটি দিতে বলিলেন। আমি জামা দিবার সময় পূজনীয় সকলে উপস্থিত হইলেন। ঠাকুর জামা গায়ে দিয়ে আমাকে বলিলেন, এইবার তুমিও প্রসাদ নিয়ে তৈয়ার হইয়া আসো, তারপর চলো যাই। আমি বলিলাম, আজ যাবেন যে, পঞ্জিকা দেখেছেন কি? পঞ্জিকা দেখা ভিন্ন, আপনাকেও তো কোথাও এক পা
বাড়াতে দেখি না। কুদিনে কুক্ষণে যাত্রা করলে আপনার যেরূপ অমঙ্গল শঙ্কা রয়েছে, সেরূপ গৃহীরাও আপনাকে যেতে দিলে তাদেরও অমঙ্গলা শঙ্কা রয়েছে। গৃহীদের অমঙ্গলের কথা না হয় বাদ দিলাম, কিন্তু জেনে শুনে আমরা আপনাকে অমঙ্গলের মুখে ঠেলে দিতে পারবো না। এই নিন পঞ্জিকা, দেখুন, ভালো দিন হলে চলুন যাই। বলিয়া পঞ্জিকাখানি ঠাকুরের হাতে দিলাম। ঠাকুর পঞ্জিকা হাতে লইয়া বসিয়া রইলেন। পরে পঞ্জিকা না দেখিয়াই বলিলেন, আজ দিন ভালো না। তুমি বলেছিলা তুমি উভয় সংকটগ্রস্ত। এখন দেখি আমিও উভয় সংকটে পড়েছি। সুতরাং উভয় সংকট মোচনার্থে না যাওয়াই বাঞ্ছনীয়। আনন্দে অভিভূত হইয়া সকলে হরিধ্বনি দিয়া ঠাকুর প্রণাম করিয়া ঘর হইতে বাহির হইলাম। দিবা 11টায় ও 12টায় পিতা ঠাকুর উভয় স্থানে ঠাকুরের আদেশ অনুযায়ী ভোগ নিবেদন করিয়া আভূমি প্রণত হইয়া আসিলেন। রাত্রিতে পরিবারের সকলে ক্রমে ক্রমে প্রণাম করিলাম। তাহাদের ভোগ ঠাকুরের অনুমতি লইয়া দিবা 1টা হইতে মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হল। মালসা ভোগ, খিচুড়ি, বাঁধাকপি, আলুর তরকারি, টমেটোর চাটনি। রাত্রি 8টা পর্যন্ত প্রসাদ বিতরণের পর আবার প্রসাদ নেওয়ার লোক ছিল না বলিয়া প্রসাদ বিতরণ বন্ধ করা হলো। 1 ডেক খিচুড়ি, তরকারি উনুনের ওপর রাখা হলো। সত্যনারায়ণ সেবার সিন্নি, ফল পৃথক রাখা হলো এবং সারা রাত্রি বিভিন্ন সময় বাউল, দরবেশ, ফকির, ভিক্ষুক, পাগলি, সাধু প্রভৃতি নানা প্রকারের স্ত্রী পুরুষ আসিয়া বিনা কারণে কটু উক্তি করিয়া প্রসাদ লইয়া গেল। কেউ প্রসাদ লইয়া না খাইয়া থুতু দিয়াও চইলা গেল। কেহ প্রসাদ চারিদিকে ছিটাইয়া প্রসাদ দাতাকে গালমন্দ করিল। প্রসাদ বিতরণ কর্মীরা হাসি মুখে নীরবে সহ্য করিল। রাত্রি 1টায় আমাদের দলে কীর্তন শুরু হলো। কীর্তনে আসলে হুলস্থুল ব্যাপার। বহু সাধু, সন্ন্যাসী, বৈষ্ণব, বৈষ্ণবী, বাউল, দরবেশ, পাগল, পাগলি উপস্থিত। কেহ নাচিতেছে, কেহ আপনার ভাবে গাহিতেছে, কেহ হাসিতেছে, কেহ কাঁদিতেছে, কেহ লম্ফ জম্প দিতেছে, কেহ উদ্যম নৃত্য করিতেছে, কেহ চিৎকার দিতেছে, কেহ ভূমিতে গড়াগড়ি দিতেছে, কেহ মরার ন্যায় পড়িয়া রহিয়েছে, কেহ হাসিতে হাসিতে বমি করিতেছে, কেহ কেহ মহাপ্রসাদে কীর্তন বসিয়া খাইতেছে ও চারিদিকেও ছড়াইতেছে। কীর্তন আঙ্গনে প্রবীণ কর্মীরা কিন্তু হুঁশিয়ার, কাহাকেও কিছু বলিতেছেন না। নীরবে সব পরিষ্কার করিয়া গোবর জল দিয়া মুছিয়া দিতেছেন। সব রকম উপদ্রব হাসি মুখে বরণ করিতেছেন। রাত্রি 2টোর সময় ঠাকুর স্বয়ং আসিয়া কীর্তনের মঞ্চ পরিক্রমা করিতেছেন। 7 বার মঞ্চ পরিক্রমা করিয়া কীর্তন হতে বাহির হইয়া হরিমন্দিরের অভিমুখে চলিয়াছেন। পিতা ঠাকুর ঠাকুরের পেছনে যাইতেছেন, কিছু সংখ্যক প্রবীণ ভক্তও যাইতেছেন। পিতা ঠাকুরের মুখে শুনিয়াছি হরিমন্দিরের সামনে ওই কুৎসিত স্ত্রীলোকটির নিকট ঠাকুর যাইয়া হাত জোরপূর্বক উভয়ের দিকে অল্প সময় দৃষ্টি বিনিময় করে সহাস্য বদনে ওই স্থান ত্যাগ করিয়া বিল্ব বৃক্ষতলে ধুনির নিকট উপস্থিত হইলেন। শিষ্য 2জন বসা অবস্থায় তন্দ্রাচ্ছন্ন, আর সাধু যুক্ত সকরে স্থির নয়নে ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া মৃদু মৃদু হাসিতেছেন। ঠাকুরও যুক্ত করে অপলোক নেত্রে তাকাইয়া হাসিতেছেন। ঠাকুর ধীরে ধীরে তথা হইতে ঘরে ফিরিয়া আসিলেন। আজ এই পর্যন্ত। কালকে আবার পরের অংশ নিয়ে আবার আপনাদের সামনে আসব। জয় রাম, জয় গোবিন্দ।